কথা, এবং লেখক বিশ্বজিৎ রায় ওনার এই নতুন নভেল নিয়ে কথা বলবেন সেবন্তী ঘোষের সাথে। বিশ্বজিৎ রায় ইজ অ্যান অ্যাসোসিয়েট প্রফেসর আমাদের বিশ্বভারতীর বাংলা ডিপার্টমেন্টের, এবং ওনার বহু পাবলিকেশনস রয়েছে অনেক অ্যাওয়ার্ডস। ইজ এ ভেরি ওয়েল নোন কলামনিস্ট এবং রেগুলারলি লেখেন আনন্দবাজার পত্রিকার জন্য। আজকে কিন্তু ওনার সাথে এই ডিসকাশনে থাকছেন সেবন্তী ঘোষ, অ্যাসোসিয়েট এডিটর অ্যান্ড হেড এডিটোরিয়াল ডিপার্টমেন্ট অফ আনন্দবাজার পত্রিকা। উনি একজন বিশিষ্ট রাইটার হারসেলফ, এবং ওনার আর্টিকেলস দেশে বিদেশে বহু জায়গায় পাবলিশড হতেই থাকে। এবং আজকে এই সেশনের জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য। ওনাদের দুজনকে would request both of you all to please take your seat. Welcome you both to Coal India Kolkata Literary Meet. Over to you. নমস্কার সবাইকে, যারা এখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শুরুর আগেই যেটা বলি, বিশ্বজিৎ আমার খুবই বন্ধু, মানে এতটাই বন্ধু যে আজকে এখানে এরকম স্টেজে খুব ফর্মালি বসে ওর সাথে কথা বলতে বেশ একটা অসুবিধাই হচ্ছে, তাই না? আমি একটু এরম করে বসি। তো আর বন্ধু ছাড়াও ও আমার থেকে অনেক ছোট, আমি ওকে অসম্ভব শ্রদ্ধা করি, কারণ ও এত রকম কাজ করে এবং এত রকম কাজই এত গভীর মনোযোগ এবং কি বলবো আর কি, মানে অধ্যয়নের সাথে করে, যেটা এখন আমি আর মানে খুব যে তুলনা দেখি তা নয়। এই বইটা যখন লেখা হচ্ছিল তখনই শুনেছিলাম এটার কথা, এবং যখন লেখা হয়ে গেল তখন আমার কাছে এটা পাণ্ডুলিপিটাও পাঠিয়েছিল। তখনই পড়ে আমার খুব আশ্চর্য লেগেছিল, কারণ ওর অনেক কাজের মধ্যেও এই কাজটা যেন একদম আলাদা, ভীষণ আলাদা। তার বিষয়গত দিকটা তো ও বলবে, কিন্তু এটার আঙ্গিক, এটার ভাবনা, সেটা বা ও শুধু ওর কাজের মধ্যে আলাদা না। আমার কিরকম মনে হচ্ছিল যে আজ আমি এরকম বই খুব একটা পড়িনি, বিশেষ করে সম্প্রতিকালে লেখা। সুতরাং আজকে এটা নিয়ে এইভাবে কথা বলতে পেরে আমারও একটা খুব বড় লাভ হচ্ছে, অনেক কিছুই আমার জানারও আছে ওর থেকে। প্রথমেই আমি বিশ্বজিৎকে যেটা বলবো, ও শুরু করুক এই কথাটা বলে যে এই বইটার নাম তাম্বুলি আখ্যান কেন। তাম্বুলি মানে পান, আমরা সবাই জানি, কিন্তু নিশ্চয়ই এটা পানের আখ্যান তো নয়, এটা তো আসলে একটা অন্য ভাবনা আছে এটার মধ্যে। সেই ভাবনাটা বইয়ের মধ্যে আছে, ওই বলুক, তারপর আমরা পরের কথাটায় যাব। আমার আজকে এখানে কথা বলতে এসে কাজ করছে এটা, হ্যাঁ, আজকে এখানে কথা বলতে এসে একটু না একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, একটু অস্বস্তি হচ্ছে, ভয়ও লাগছে, কারণ সেমন্তীদির সামনে কথা বলা, গল্প করা একরকম, আর সত্যি সত্যি একদম মঞ্চে বসে কথা বলা আরেক রকম। তো এই বইটা তাম্বুলি, আমি কিছু ভাবিনি, এই বইটার গল্পটা আমার কাছে হঠাৎ করে চলে আসে। আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে, রবীন্দ্রনাথের নামাঙ্কিত একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, ফলে পুরুলিয়ার সোনাথলি গ্রামে আমাকে একটি বিদ্যালয় থেকে ডাকা হয়েছিল রবীন্দ্রনাথের একটি মূর্তি উন্মোচনের জন্য। আমি সেই বিদ্যালয়ে গিয়েছিলাম। আমাকে যারা নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে একজন বললেন, জানেন তো, আমরা আমাদের পদবী, আমরা তাম্বুলি। আমার পূর্বপুরুষ কাশীপুরে রাজার দরবারে গল্প বলতেন। এই সূত্রটা আমাকে একটু চমকিত করে, কারণ আমাদের প্রাগাধুনিক পর্বে যখন সাহেবরা আসেনি তখনও এবং এখনও আমাদের কোথাও কোথাও তলায় তলায় একটা জাত বিচারের গল্প চলেছে বর্ণবাদী সমাজে। এবং প্রাগাধুনিক পর্বে যারা রাজসভায় পৃষ্ঠপোষকতা পেতেন, কাহিনী লিখতেন, কাব্য লিখতেন, তারা মূলত উচ্চ বর্ণের। তাম্বুলি এই বর্ণ ব্যবস্থায়, তাম্বুলি কারা, পানের সঙ্গে জড়িত দুটো সম্প্রদায় আমাদের বর্ণ ব্যবস্থায় আছেন, বারুই আর তাম্বুলি। বারুই যারা বারুজীবী, তারা পান চাষ করেন,
আর বর্ণ ব্যবস্থায় তাম্বুলিরা আরেকটু ওপরে, যারা পান সাজেন। এবং এই যে পান সাজেন, তিনি রাজদরবারে কথকথা করেন, গল্প বলেন, সামাজিকভাবে তিনি তার অবস্থান থেকে ওপরে উঠেছেন। এই রকম তাম্বুলি কথক আমি কখনো শুনিনি এর আগে। ফলে এটা আমাকে আকর্ষণ করে। আমি গল্পটা খোঁজবার চেষ্টা করি এবং খুঁজতে খুঁজতে এই আখ্যানে পৌঁছই। এই আখ্যান এক তাম্বুলি পরিবারের 4 প্রজন্মের গল্প। 1850 থেকে 1986 সময়সীমা। তাম্বুলিদের বিশেষ মর্যাদা দিয়েছিলেন চৈতন্যদেব, তাই 1986-তে এটা শেষ হয় চৈতন্যদেবের জন্মের 500 বছরের সীমায় এসে। তার মানে এই যে তাম্বুলি সাজতে সাজতে যে কথকতার গল্প আর কি, মানে তার মানে আখ্যানের একটা একটা ধারা, তাই তো, একটা ট্র্যাডিশন। সেই ট্র্যাডিশনটাতে তুমি ঢুকে গিয়ে সেইভাবেই গল্পটা বলতে চাইছো প্রায় 150 বছরের একটা ক্যানভাসে। এইখানে আমি একটা অন্য কথায় চলে যাই, সেটা হচ্ছে দেখো 150 বছর মানে একটা বিরাট ব্যাপার। ইনফ্যাক্ট দেশও না, এটার পেছনেও তুমি আরো অনেকটা পেছনে যাচ্ছ আর কি ইতিহাসের দিক থেকে। মানে এত বড় একটা সময়ের ক্যানভাস। ইনফ্যাক্ট আমি বললাম না যে বইটা যখন পাণ্ডুলিপিটা পড়ে আমার অবাক লেগেছিল, তখন এটাই আমি ভেবেছিলাম যে এত বড় একটা সময়কাল ধরে একটা গল্প চলছে এবং সেই গল্পটাকে গাঁথা হচ্ছে, এরকম খুব বেশি উদাহরণ কিন্তু আমাদের পুরনো বাংলা সাহিত্য কম। এবারে যদি আমি ধরে নিই যে এই যে গল্পটার যে প্রেক্ষাপট সেটা আসলে একটা ইতিহাস, তাহলে খুব ইন্টারেস্টিং। মানে এটা কি তাহলে একটা ঐতিহাসিক উপন্যাস? এটা কি ইতিহাসের একটা আখ্যান? এই জিনিসটা আমি পড়তে পড়তেই ভাবছিলাম, এবং তখন এটা একটুখানি ও ভালো করে বলবে, ওকে আমি আর অনেক প্রশ্ন আছে, কিন্তু আমি যেটা জানতে চাই যে ও যখন লিখছিল তখন কতটা ইতিহাসকে মাথায় রাখছিল আর কতটা সাহিত্যকে মাথায় রাখছিল। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমার মনে হয়, কারণ সাধারণত ইতিহাসের ভিত্তিতে যখন আমরা কোনো একটা গল্প লিখি বা সিনেমা তৈরি করি বা ইত্যাদি, তখন একটা প্রশ্ন ইনএভিটেবলি উঠে আসে যে কতটা ইতিহাসটা ঠিক, এখানে যে ইতিহাসটা ধরা পড়েছে সেটা কি যথাযথ, সেটা কি অথেন্টিক। তো এটা খুব গভীর প্রশ্ন, এটা তো আছেই, কিন্তু আজকাল আমার একটু উল্টো কথাও মনে হয়। সেটা হচ্ছে যে ইতিহাসটা কি যথেষ্ট সাহিত্য হয়েছে, মানে যথেষ্ট চলচ্চিত্র হয়েছে, সেটাও মনে হয়। কারণ ইতিহাসের একরকম আছে, কিন্তু তার আখ্যান আসলে আমরা তো জানি যে সাহিত্য, শিল্প, চলচ্চিত্র সবকটারই একটা নিজস্ব ধর্ম আছে, এবং সেই ধর্মটা কতটা রক্ষিত হচ্ছে সেইটাও খুব বড় প্রশ্ন। এবং বিশ্বজিৎ, আমি এইখানটা একটু তোমার অনুমতি চেয়ে আমি একটা ছোট্ট কথা বলবো রবীন্দ্রনাথের, কারণ আমার ওটা খুব, এটা ভাবছিলাম বলে তখন খুব ইন্টারেস্টিং লাগলো। ওর সাহিত্য বলে যে বই রবীন্দ্রনাথের, তার মধ্যে ঐতিহাসিক উপন্যাস বলে একটা প্রবন্ধ আছে। সেই প্রবন্ধের একটা অংশ অসাধারণ, এটা না বললে তো আমি পারছি না আজকে। সেটা হলো যে অদ্যকার প্রচলিত ইতিহাসের উপর নির্ভর করিয়া যিনি ঐতিহাসিক উপন্যাস লিখিবেন, কল্লকার নূতন ইতিহাস বেত্তা তাহাকে নিন্দা করিলে কি বলিব? প্রতিবাদী বলিবেন, সেই জন্যই বলি উপন্যাস যত ইচ্ছা লেখো, কিন্তু ঐতিহাসিক উপন্যাস লিখিও না। অর্থাৎ উপন্যাস লেখক গল্পের খাতিরে ইতিহাসকে আঘাত করেন, আবার সেই আহত ইতিহাস তাঁর গল্পটাকেই নষ্ট করে দেয়। ইহাতে গল্প বেচারার শ্বশুরকুল পিতৃকুল দুই কুলি মাটি। অসাধারণ। এবারে বিশ্বজিতের কাছে আমার প্রশ্ন, তুমি তো সাহিত্যের লোক, ধরে নিচ্ছি সাহিত্য তোমার পিতৃকুল আর ইতিহাস তোমার শ্বশুরকুল। এবারে কোন কুলকে তুমি বেশি রাখতে চাইলে, কেন রাখতে চাইলে? তুমি কি আদৌ এটাকে ঐতিহাসিক উপন্যাস বলবে নাকি বলবে না, সেটা আমি একটু তোমার কাছে শুনবো। আমার আসলে এই ইতিহাস নিয়ে উপন্যাস লিখতে গিয়ে একটা কথা বারে বারে মনে হয়েছে যে আমি যদি ইতিহাসে লিখতে চাইবো তাহলে তো এখন ন্যারেটিভ হিস্ট্রি অনেকে লেখেন, আমি তো তা চাইছি না। ফলে আমি ইতিহাসের উপাদান ব্যবহার করেছি,
কিন্তু আমার এই উপন্যাসে মূল চরিত্র যারা, তারা কেউ ইতিহাসের চরিত্র নন, কিন্তু ওই সময়ে তারা কি কি আচরণ করতে পারেন, কেমন আচরণ করতে পারেন, এই সম্ভাবনাকে পুনর্নির্মাণ করাই ছিল আমার কাজ। এবং সেটা আমি করেছি, দুরকমভাবে করেছি। প্রথমত আমি যেটা করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি তথ্যে সেই সময়টাকে কি করে পুনর্নব করে নিতে পারি, তথ্য কি কি পাচ্ছি। ধরা যাক 1929-এর পুরুলিয়া, আমি কি করে ওই পুরুলিয়াকে চিনব, লিখব। আমি সেটার জন্য দেখা যাচ্ছে যে মুক্তি পত্রিকার পাতায় গেছি। এবার প্রেক্ষাপট, যেটাকে শরদিন্দু বলেন তাৎকালিক আবহাওয়া, সেটা যেন রক্ষিত হয়। কিন্তু চরিত্রগুলো, প্রধান যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো কিন্তু সবই আমার কল্পনা প্রসূত। এখানে যে আদি ওই তাম্বুলি কথকের কথা আমি পেয়েছি, তাকে আমি তৈরি করেছি। শুধু এইটুকু, একজন কথক ছিলেন, কিন্তু তাকে বরাই নন্দন এই নাম দিয়ে তাকে তৈরি করেছি। একেবারে শেষে আছে বিধুশেখর বলে একজনের চরিত্র, তিনি লোকসেবক সংঘের অন্তর্গত, তাকে আমি কাল্পনিকভাবে তৈরি করেছি। ফলে এখানে আমি একেবারে শরদিন্দুপন্থী, অনেকটা বঙ্কিমচন্দ্রপন্থী, যে আমি কল্পনাকে বড় করে রাখতে চাই, দেখাতে চাই, কিন্তু ওই সময়টাকে যেন আমি পুনর্নির্মাণ করতে পারি, সেটা যেন বিশ্বাস্য হয়। এই যে বললে যে তাৎকালিক একটা, মানে তৎকাল এবং তাৎকালিক একটা আবহ নির্মাণ করে তুমি এই গল্পটাকে বলতে চাও। আচ্ছা, এটা পড়তে গিয়ে মনে হচ্ছিল এটার জন্য তোমাকে কি ধরনের পড়াশোনা করতে হয়েছে? কারণ আমার জানা মতে একেবারে স্থানিক লেভেলের স্তরের এই যে ইতিহাস, সেইগুলো কিছুটা আছে, মানে ধরো পুরুলিয়া জেলার ইতিহাস, মানে এরকম কিছুটা আছে, কিন্তু বড় ইতিহাসের মধ্যে এই যে স্থানের চর্চা আর কি, সেটা একটু কমই হয়েছে। সুতরাং তুমি যখন এটাকে একটা আখ্যান ভাবছিলে, তুমি সেটাকে কি তার পেছনে ইতিহাসের পড়াশোনা করেছো বা কিছু পেয়েছো? আমার এই গানটা কি খুব জরুরি? পেছনে একটা গান বাজছে, এটা কি আপনাদের? ও, হর্টিকালচার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে। যেটা বলবার সেটা হচ্ছে যে আমি 2-3টে স্তরে পড়াশোনার কাজটা করেছি। 1 নম্বর কাজ যেটা, সেটা হচ্ছে যে সেই সময় প্রাগাধুনিক পর্ব, সেটা দেখবার জন্য আমার কাছে সাহিত্যমূলত উপাদান, একটা হচ্ছে চৈতন্য ভাগবত থেকে শুরু করে চৈতন্য সাহিত্য, সেটা দিয়ে সেই ইতিহাসটাকে আমি পড়বার চেষ্টা করেছি, পুনর্নির্মাণের চেষ্টা করেছি। পুরুলিয়াকে যখন আমি দেখছি, তার জন্য আমার কাছে গেজেটিয়ার রয়েছে। আমি আটকে গেলাম আদ্রা শহরের কাছে এসে। কোনো ইতিহাস আদ্রা শহরের তো তেমন করে লেখা হয়নি, রঘুনাথপুরের কোনো ইতিহাস নেই। তখন আমি একটু সাহেবদের মেমোয়ার দেখতে শুরু করলাম, তারপরে আমি একটু পেছলাম আর একটু এগোলাম। পুরুলিয়া এই অঞ্চলটাকে ধরবার জন্য আমি মুক্তি পত্রিকার পাতা আমাকে সাহায্য করলো, এবং সবচেয়ে বড় সাহায্য করলো মুক্তি পত্রিকার বিজ্ঞাপন। পুরুলিয়াতে কি কি দোকান ছিল, আমার দুটো চরিত্র পুরুলিয়াতে হাঁটছে, তারা কি কি দোকান দেখবে। আমার একটা ঘটনা আছে যে একজন ডাক পড়েছে, সে যাবে, 46 সালের ঘটনা। সেদিন ম্যাথরদের যারা কাজ করেন, ম্যাথর শব্দটা সেই সময় খুব প্রচলিত, এখন আমরা অন্যভাবে ব্যবহার করি শব্দগুলো, তারা স্ট্রাইক করেছেন। ফলে আমি ওই দিনটাকে এই ছোট ছোট ঘটনা দিয়ে গাঁথতে শুরু করলাম। ফলে আমার অনেকটা সময় গেছে। মানে আমি এখন বুঝতে পারি যে সত্যজিৎ যখন একটা পিরিয়ড পিস করতেন, তখন কিভাবে এই চালচিত্রটা তিনি তৈরি করতেন। এটা একটা অসম্ভব অনুশীলনের কাজ। কলকাতার ক্ষেত্রে খুব সহজ, ছবি আছে, পুরুলিয়ার ক্ষেত্রে নেই। রঘুনাথপুরের কি ছবি আছে, আদ্রার কি ছবি আছে। এমন সেই সময় আমি খুঁজে বার করলাম যে আদ্রা থেকে পুরুলিয়ায় রেলে করে যাবে, তাহলে কতটা সময় লাগতো। সাহেবরা রেল চালানোর জন্য বহু জায়গাতে বাঁধ তৈরি করেছেন। আচ্ছা, আমার এখানে সাহেব বাঁধ তৈরির গল্প আছে। আমি সেই সময় সাহেবদের সময়, যে সময় একেবারে দেখা যাচ্ছে যে জেলখানার ইতিহাস, সশ্রম কারাদণ্ড কবে থেকে শুরু হলো, কারা খনন করত,
এইভাবে আমাকে চালচিত্রটা তৈরি করার জন্য এই জাতীয় উপাদান অসম্ভব দেখতে হয়েছে। সেটা যখন দৃঢ় হলো তখন আমার চরিত্রের কল্পনা সম্ভব ও সহজ হলো। এটাই ভাবছিলাম, মানে অনেকটা ওকে খুঁড়ে খুঁড়ে বার করতে হয়েছে। তার ফলে যেটা হয়েছে, ও সেটা মানতে চাইবে না, কিন্তু আমি একটা ইতিহাসের দিক থেকে দেখছিলাম বলে আমার মনে হচ্ছে এমন একটা সাহিত্য তৈরি হচ্ছে যেখানে ইতিহাসটাও আমরা জানতে পারছি নতুন করে। হয়তো চরিত্ররা সব কাল্পনিক, কিন্তু এই যে বুননটা, সেই বুননটা এমনই একটা ইতিহাসের বুনন যেটা কিন্তু আমরা ইতিহাস বইতেও পাই না। পুরুলিয়ার এই গত, যদি কেউ জিজ্ঞেস করেন যে 19 শতকের পুরুলিয়ার এই ইতিহাস কোন ইতিহাস বইতে পাবো, আমার ধারণা পাবো না কোথাও। এরকম এটাই একমাত্র না, মানে আমি বলছি যে এরকম তো আমাদেরও হয়। ধরুন আমি বলছি যে অদ্বৈত মল্লবর্মণের বই, সেই বই কিন্তু এখনো যে ইতিহাসটা বলে সেই ইতিহাসটা ইতিহাসে লেখা হয়নি, ওটা সাহিত্যেই লেখা হয়েছে। কিংবা আমরা আরো এরকম দু একটা উদাহরণের কথা বলতে পারি, আমি অতটা যাচ্ছি না এখন। কিন্তু এই এই জিনিসটা অসম্ভব একটা পরিশ্রম সাপেক্ষ এবং সবচেয়ে বড় কথা কল্পনা সাপেক্ষ একটা কাজ, তাই না? মানে একটা সময়কে নতুন করে গাঁথা, যে সময়টা আসলে কোথাও লেখা নেই সেটাকে নতুন করে গাঁথা। তো পুরুলিয়াকে আমরা তো এই বইয়ে যেভাবে নতুন করে দেখতে পাচ্ছি, তাতে তারপরে আমার যেটা মনে হলো, কেন পুরুলিয়া হঠাৎ, কেন এই জায়গাটা ওকে, ও একটা সময় থেকেছে আমি জানি, ফলে ব্যক্তিগত কারণ একটা নিশ্চয়ই আছে। এছাড়া কি আরো কিছু কারণ আছে? হ্যাঁ, একটা তো ব্যক্তিগত কারণ, আমি নিজেকে পুরুলিয়ার বলে মনে করি, কারণ আমি 6 মাস বয়সে পুরুলিয়াতে চলে গিয়েছিলাম। ফলে আমার তো আমার জন্মের কোনো স্মৃতি নেই, সেই অর্থে কলকাতার কোনো স্মৃতি নেই। আমি পুরুলিয়ার মানুষ, পুরুলিয়াতে থেকেছি, বড় হয়েছি। যার কোলে পিঠে বড় হয়েছিলাম তার নাম সুবোধ বসু রায়। এই উপন্যাসে তিনি প্রবোধ বসু রায় এই চরিত্র হিসেবে এসেছেন, এবং যত দিন যাচ্ছে আমি বুঝতে পারি যে এই মানুষটির কাছে আমার অশেষ ঋণ। উনি কি করতেন? উনি পুরুলিয়ায় জেকে কলেজে, জগন্নাথ কিশোর কলেজে ইংরেজির অধ্যাপক ছিলেন, প্রেসিডেন্সি কলেজে ইংরেজি পড়েছিলেন, এবং শেক্সপিয়ার পড়াতেন ক্লাসে। কিন্তু উনি অসম্ভব ঝুমুর গানের কালেক্টর, পুরুলিয়ার ভাষায় কবিতা লিখতেন, ছত্রাক বলে একটা পত্রিকা বার করতেন, যে পত্রিকা মানভূম এবং পুরুলিয়া এই দুই ভাষার একটা শব্দকোষ তৈরির কাজ শুরু করেছিল। এবং কখনো মানুষটিকে আমি খালি গায়ে লুঙ্গি পরে বিড়ি খেতে খেতে যখনই জেঠিমা বকতেন, চট করে এই পোশাক ত্যাগ করে ধুতি পরে কলেজে চলে যেতেন। তো এই মানুষটি আমাকে রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন, এবং এর মুখে আমি রামায়ণ মহাভারত প্রথম শুনি, এবং সে এক আশ্চর্য কথকতা, যেটা আমার মনে হলো যে এই মানুষটি। এবং পরে আমি এই মানুষটিকে যখন আবার ওই মুক্তির পাতায় খুঁজে পেলাম, যে হরিপদ সাহিত্য মন্দিরে উনি কি করছেন না করছেন, এবং হরিপদ সাহিত্য মন্দিরে কে জাননি, নির্মল কুমার বসু থেকে শুরু করে সবাই। এইবার দ্বিতীয় উত্তরটায় আসি, যে কেন পুরুলিয়া। পুরুলিয়া বললে আমরা সচরাচর ছৌ নাচ, জনজাতির ইতিহাস এগুলোকে বুঝি, খুব স্বাভাবিক। কিন্তু এটাই একমাত্র পুরুলিয়া নয়। পুরুলিয়াতে বাঙালির আত্মপরিচয়ের একটা বড় অংশ অন্যরকমভাবে নির্মিত হয়েছিল, যেটা আমরা বিস্মৃত হয়েছি। আমরা কেউ মনে রাখি না যে পুরুলিয়া একটা ভাষা আন্দোলন হয়েছিল। পুরুলিয়াকে বিহার থেকে, মানভূম থেকে ভেঙে যখন পশ্চিমবঙ্গে অন্তর্গত করা হলো, তার আগে দীর্ঘদিন ধরে সেখানে বাংলা ভাষার ওপরে হিন্দির একটা চাপ তৈরি হচ্ছিল। এবং এটা আমার এখন বলতে আপত্তি নেই, আমি একেবারে তথ্য ঘেঁটে দেখেছি যে যেভাবে এখন হিন্দি চাপিয়ে দেওয়ার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে, একইভাবে সেই সময় রাজেন্দ্র প্রসাদের কংগ্রেস হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। এখন এর বাইরে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন নিবারণ চন্দ্র দাশগুপ্ত। তিনি মনে করতেন যে এই মানভূম হচ্ছে মানবভূম, এবং তিনি মনে করতেন যে পুরুলিয়ায় সবাই এক সংস্কৃতির সঙ্গে অন্য সংস্কৃতির একটা সহজ অবস্থান থাকবে। এবং এখানে পুরুলিয়াতে খেয়াল করলে দেখা যাবে, যখন মধুসূদন গেছেন তখন সেখানকার খ্রিস্টান সমাজ মধুসূদনকে ডেকেছেন। মধুসূদন একরকমের একটা স্ট্যান্ডার্ড মান্য বাংলার চেহারা তৈরি করেছেন। পরে চিত্তরঞ্জন গেছেন, তিনি পুরুলিয়ার মানুষের শিক্ষার জন্য ব্যবস্থা নিয়েছেন, সেখানে একটা মান্য বাংলার প্রস্তুতি হয়েছে। নিবারণ চন্দ্র দাশগুপ্ত তিনি স্কুলের মাস্টারমশাই, ইনি ক্ষিতিমোহন সেনের আত্মীয়,
এবং তিনি পূর্ববঙ্গ থেকে পুরুলিয়ায় গেছেন। তিনি মুক্তিপত্রিকা, তারা পুরুলিয়াতে একটা আশ্চর্য বাংলার জগৎ তৈরি করেছেন। এই যে সাংস্কৃতিক আত্মপরিচয়, যার সঙ্গে কিন্তু ওই লোকায়ত সংস্কৃতির কোনো বিরোধ ছিল না, এই ইতিহাসটা আমরা ভুলে গেছি। এবং তারপরে পুরুলিয়ার বাঙালিরা, এবং সেখানে কিন্তু মনে রাখতে হবে পুরুলিয়াতে টুসু সত্যাগ্রহ হয়েছে। ভজহরি মাহাতো বলে একজন, তিনি টুসু গান গেয়ে বাংলার পক্ষে দাঁড়িয়েছেন। এই ইতিহাসটা আমরা ভুলে গিয়েছিলাম। এই কথকথার সূত্রে আমি সেটাকে ফিরিয়ে আনতে পারলাম। এবং এখানে আমি দেখতে পেলাম যে এখানে একটা আশ্চর্য কাণ্ড হয়েছে, যে এই উপন্যাসটার মধ্যে একটা নিহিত বড় রাজনীতি এবং একটা ছোট রাজনীতি, দুই আছে। ছোট রাজনীতি এই স্তরে যে সেখানে কংগ্রেস তার দুটো মূল লড়াইয়ের জায়গা কংগ্রেসের সঙ্গে লোকসেবক সংঘ। একটা হচ্ছে দুর্নীতি, অসম্ভব দুর্নীতি হয়ে গেছে, যেটা নির্মল কুমার বসুর লেখায় পেয়েছি, তারাশঙ্করের লেখায় পেয়েছি। সেটা যে কতটা সাংঘাতিক দুর্নীতি আমি মুক্তিপত্রিকা ঘাঁটতে গিয়ে বুঝলাম। তার বিরুদ্ধে এরা দাঁড়াচ্ছেন। দ্বিতীয়ত, এরা যেটা বলবার চেষ্টা করছেন যে এই যে লোকসেবক সংঘ, গান্ধীবাদী লোকসেবক সংঘ, তারা বলবার চেষ্টা করছেন যে তাদের কাজ কিন্তু মানুষের জন্য ভোটে দাঁড়ানো মাত্র নয়, তাদের কাজ মানুষকে সচেতন করা। এখন এই যে চিহ্নগুলো যেগুলো আমরা হারিয়ে ফেলেছি, সেগুলোর জন্য আমি পুরুলিয়াতে ফিরে গিয়েছি। আমরা এই প্রশ্নটাতে আর একবার ফিরে আসবো, কারণ এটা খুব জরুরি একটা প্রশ্ন। তার আগে আমি একটা অন্য কথা বলি। ওর সঙ্গে কথা বলতে বলতে আমার যেটা মনে হচ্ছে, এরকম একটা কথা না, মানে ইতিহাস চর্চা এবং সাহিত্য চর্চার মধ্যে, এমনকি সামাজিক চর্চার মধ্যেও খুব বেশি জরুরি হয়ে উঠেছে এখন। সেটা হচ্ছে যে বাংলা এবং বাঙালির ইতিহাস বলতে আমরা কতটা শুধু কলকাতা বুঝবো এবং কতটা তার বাইরে বুঝবো, এটা তো একটা প্রশ্ন। এবং এই দুটোর মধ্যে, এই দুটো জগতের মধ্যে ইন্টারাকশনটা কীরকম ছিল। আমরা সবসময় একটা মনে করি যে মানে কলকাতা কেন্দ্রিক এবং সেটা ছড়িয়ে পড়ছে, কিন্তু আবার একটা উল্টো দিকও আছে, যেখানে এই সমস্ত জায়গাগুলো থেকে, পারিপার্শ্বিক জায়গাগুলো থেকে সবাই আসছেন কলকাতায় কাজ করতে, এখানে থাকছেন, অনেকটা দিচ্ছেন এবং নিচ্ছেন, নিয়ে তারপর আবার ফিরে যাচ্ছেন। এই যে আসা এবং ফেরা, এই যে দুটো প্রসেস, এই দুটো প্রসেসের মধ্যে দিয়ে একটা এটা শুধু ভাষার ব্যাপার নয়, এটা শুধু সংস্কারের ব্যাপার না, এটার মধ্যে একটা সমাজ তৈরি হচ্ছে। এই কথাটা কিছুদিন আগে আমার মনে হয়েছিল, একটু আপনাদের সাথে শেয়ার করি এটা। ইতিহাসবিদ রণজিৎ গুহ, উনি এই কথাটা খুব জোর দিয়ে বলছিলেন শেষ দিকটায়। এবার আমার একটা সৌভাগ্য হয়েছিল একদম শেষ দিকে, সম্ভবত আমি জানি না, আমার জানা মতে এটাই হয়তো শেষ সাক্ষাৎকার। একটা সাক্ষাৎকার নেওয়ার দরকার ছিল আমার নিজের কাজের সূত্রে, তো মানে আমার আনন্দবাজার পত্রিকার সূত্রে। তো তখন এটা আমি টেলিফোনে সাক্ষাৎকারটা হচ্ছিল। তো উনি তখন আর লিখতে পারেন না, অসুস্থ হয়ে গেছেন। তো তার মধ্যে অনেক একটু অগোছালো কিন্তু অসম্ভব জরুরি কতগুলো কথা বলছিলেন। এইটা বারবার বলছিলেন যে বাঙালি ভদ্রলোক বলতে আমরা একটা স্ট্যাটিক একটা আইডেন্টিটি যেন না বুঝি, কারণ এই ভদ্রলোকের নির্মাণ অনেকভাবে হচ্ছে, নির্মাণ এবং বিনির্মাণ এবং তারপর পুনর্নির্মাণ। এই যে একটা প্রসেস, এইটার মধ্যে চারপাশের যে সমাজটা, ধরো কেউ আসছে, আমাকে উনি বলছেন যে ধরো কেউ আসছে জলপাইগুড়ি থেকে, কেউ আসছে মুর্শিদাবাদ থেকে, তারা এসে কলকাতায় থাকছে, এখানে আমরা পুরুলিয়ার কথাও ভাবতে পারি, থেকে তারপর তারা কি নিয়ে যাচ্ছে এখান থেকে, এবং অনেক রকম লোক একসঙ্গে যখন এসে থাকছে তাদের মধ্যেও কিন্তু একটা আঞ্চলিক আদান প্রদান হচ্ছে। এবার তারা কি নিয়ে ফিরে যাচ্ছে, এই রকম করে আসলে আঞ্চলিক সমাজটার মধ্যেও একটা পরিবর্তন আসছে। ওর লেখা পড়তে গিয়ে আমি একদম সেটার একটা কেস স্টাডির মতো যেন পাওয়া যাচ্ছিল। ও যে চরিত্রগুলোকে তুলে ধরেছে, যেগুলো কল্পনার থেকে এসেছে, কিন্তু সেইগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় যে কিভাবে এই সময়টা এবং মানুষগুলো পাল্টাচ্ছিলেন। সত্যি একজন রাজা থেকে যখন আমরা রাজার কাহিনী থেকে যখন আমরা একদম আজকের পার্টি পলিটিক্সের কাহিনীতে এসে পড়ি, তার মধ্যে যে স্তরগুলো, সেই স্তরগুলোতে মানে
অপূর্ব গাঁথা হয়েছে এখানে। তো এই প্রসঙ্গে আমি বলবো যে তুমি রাজনীতির কথাটা আরেকবার যদি ফিরে বলো, যে তুমি যে রাজনীতি দিয়ে শুরু করেছিলে বইটা এবং যে রাজনীতিতে যে শেষ করলে, তার মধ্যে একটা বিরাট, শুধু এটা তো 150 বছরের কথা না, মানে এটার মধ্যে যে কতগুলো ধারা পেরিয়ে আমরা এখানে এসে পৌঁছলাম, ভালো করলাম কিনা জানি না, কিন্তু যেখানে এসে পৌঁছালাম সেটা একটা অসাধারণ মেটা ন্যারেটিভ। তো তুমি তোমার দিক থেকে একটু যদি ওই যাত্রাটা বলো। দুটো কথা তুমি এটা খুব গুরুত্বপূর্ণ রণজিৎ বাবুর সূত্রে বললে। সেটা হচ্ছে, ধরো আমি যে মানুষটির কাছে বড় হয়েছি, সুবোধ বসু রায়, যাকে আমি প্রবোধ বসু রায় হিসেবে দেখেছি, তিনি মালাধর বসুর বংশধর এবং তার বাবা তিনি হাওড়া কোর্টে প্র্যাকটিস করতেন। তার মায়ের বেরি হলো, তার ফলে পুরুলিয়ায় চলে গেলেন। পুরুলিয়াতে যাবার পর তার মায়ের অসুখ সেরে গেল এবং প্রবোধ বসু রায়, সুবোধ বসু রায়, তিনি জন্মগ্রহণ করেছেন পুরুলিয়ায়, কিন্তু তার সংস্কৃতি সে তো পুরুলিয়ার প্রথমাবধি নয়। তার পারিবারিক সংস্কৃতি সেটা তো হুগলি, হাওড়া, তারপর পুরুলিয়া। কিন্তু এই মানুষটি পুরুলিয়াকে ভালোবেসে ফেললেন। এখন তার যে ভদ্রলোক সমাজে তার যে অবস্থান, সেই অবস্থানটা খুব আশ্চর্য রকমের। একইভাবে এখানে একটা চরিত্র আছে কাঙালিচরণ, যে কলকাতার বাইরে গেছে, কলকাতার বাইরে গিয়ে সে দেশকে দেখছে এবং সে একটা আশ্চর্য কাজ করে। তুমি জানো যে তিনি ওই কথককে দিয়ে একটা তাম্বুলখানা তৈরি করান, যে তাম্বুলখানায় কথা হয় এবং চায়ের বিরুদ্ধে চাকে ঔপনিবেশিক পানীয় হিসেবে দেখা হয়। এবং পুরুলিয়াতে আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না যে সেখানে লোহারদাগা, রাঁচিতে একটা ডিপো ছিল যেখানে সাঁওতালদেরকে বন্দি করে রাখা হতো, তারপর পুরুলিয়াতে আনা হতো, পুরুলিয়া থেকে আসামে পাঠিয়ে দেওয়া হতো এবং সেখান থেকে তারা আর ফিরতে পারতেন না চা বাগানগুলো থেকে। ফলে আসামে অনেক চা বাগানের ঝুমুর লেখা হয়েছে। তো এই যে চরিত্রটি কাঙালিচরণ, সে সেই জন্য ওই সাহেবি চা খাওয়ার বিরুদ্ধে তাম্বুলকে স্থাপন করে। ফলে এই যে ভদ্রলোকের কলকাতা বহিস্থ একটা চরিত্র, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং কলকাতা বহিস্থ ভদ্রলোকের যে সমাজ, সেই সমাজ আমার কাছে এই উপন্যাসে খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, তুমি যে বলছো এই উপন্যাসের রাজনীতির যাত্রা, সেটা আমি দুটো জিনিস মাথায় রেখেছি। এই গোটা উপন্যাসে রাজনীতির দুটো ক্ষেত্র আছে। এক, সামাজিক বর্ণ ব্যবস্থার বিরোধিতা করা। একদম প্রথমে দেখা যাবে রাজার দরবারে যে তাম্বুলিকে ঠাঁই দেয়া হয়েছিল, তার বিরুদ্ধে একজন ব্রাহ্মণ দাঁড়াচ্ছেন। তিনি ওই রাজাও তাম্বুলিকে পছন্দ করেন না, তিনি কাত্যায়ন, এবং এই রাজা মহাবিদ্রোহে যোগ দেন। এটা সত্যি সত্যি ইতিহাসের ঘটনা। আমি সিংহদেব বলেছি কারণ তার মধ্যে অনেক কিছু মিশিয়েছি বলে। আসলে তিনি নীলমণি সিংহদেব। পুরুলিয়ায় মহাবিদ্রোহের সময় ট্রেজারি লুণ্ঠন করে তিনি পুরুলিয়াকে বেশ কয়েকটা দিন স্বাধীন করেছিলেন। এটা কোন সময়? 1857 মহাবিদ্রোহের সময়। এবং সেখানে নীলমণি সিংহদেব এই কাজটা করছেন। দ্বিতীয়ত, এই যে দ্বিতীয় পর্যায়ে দেখতে পাবো আমরা যে রাজনীতির দ্বিতীয় স্তরে যখন গেল, তখন এই বর্ণ ব্যবস্থার দ্বিতীয় স্তর, যেখানে এই লোকসেবক সংঘ মনে করছে যে কংগ্রেসের আদি চরিত্র ছিল মঞ্চের মতো, সেখানে সবাইকে ঠাঁই দেওয়া হতো। ক্রমশ কংগ্রেস তার চরিত্র হারাচ্ছে, এরা বেরিয়ে আসছেন। কংগ্রেসি মৌরশ্রী পাট্টা তার বাইরে আসতে চাইছেন, এটা দ্বিতীয় জায়গা। এবং লোকসেবক সংঘ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। লড়াই করতে করতে তাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে পুরুলিয়ার যে কারণে টুসু সত্যাগ্রহের সঙ্গে তারা জড়িয়ে গেলেন এবং ইন্দিরা গান্ধীর যে জরুরি অবস্থা, তার বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করলেন। এই সমস্ত কিছুই আকারে ইঙ্গিতে আমার কাছে এসেছে। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি যেহেতু তাম্বুলিদের আখ্যান লিখছিলাম, ফলে আমি কিন্তু এই রাজনৈতিক জঙ্গলে হারিয়ে যাইনি। আমি সেইটুকুনি এনেছি যেটা আমার তাম্বুলি চরিত্রের সঙ্গে জড়িত। কারণ শেষ পর্বের যে দুই তাম্বুলি, তারা একটু নিষ্ক্রিয়। প্রথমের যে তাম্বুলি, তিনি রাজার সঙ্গে রাজনীতিতে প্রত্যক্ষভাবে যোগ দিয়েছেন, কিন্তু পরে যারা, তারা রাজনীতিতে জড়িয়ে গেছেন কিন্তু রাজনীতির তারা প্রত্যক্ষ ক্রীড়নক নন। ফলে এই যে শেষ অংশটাতে এসে রাজনীতিটা একটা অদ্ভুত জায়গাতে দাঁড়াচ্ছে। কি সেটা? লোকসেবক সংঘ চেয়েছিল, গান্ধীবাদী লোকসেবক সংঘের যারা অধিকারী, তারা চেয়েছিলেন, তারা প্রথমে মনে রাখতে হবে যে
দেশ স্বাধীন হওয়ার পর কংগ্রেসের বিরুদ্ধে লোকসেবক সংঘ 9টা আসনে জয়লাভ করেছিলেন। এটা খুব মুখের কথা সেই সময় ছিল না। এবং ক্রমশ তারা বুঝতে পারলেন যে যদি এই ভারতীয় রাজনীতিতে, ভোটের রাজনীতিতে তাদের জিততে হয়, তাহলে কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে তাদের সমঝোতা করতে হবে, বোঝাপড়া করতে হবে। তখন তারা স্থির করলেন যে তারা আর এই রাজনীতিতে তাদের প্রার্থী দেবেন না। তারা মনে করলেন রাজনীতির প্রধান কাজ জনগণকে সচেতন করা। এবং একটা বিতর্ক উঠল। বিতর্ক মুক্তির পাতায় দিনের পর দিন হয়েছে এবং তাদের বক্তব্য যে যদি এটা তারা করেন তাহলে কি তাদের এই রাজনৈতিক দলটির অস্তিত্ব আদপেই থাকবে। এই বিতর্ক উঠেছে কারণ তারা মনে করছেন যে তারা একসময় ক্ষমতায় ছিলেন, এখন ক্ষমতা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে শুধু জনসচেতনতার কাজ করতে চাইছেন। এটা কি সম্ভব? এটা কি থাকবে? এবং থাকেনি। লোকসেবক সংঘ দলটা আস্তে আস্তে গুটিয়ে গেছে এবং তাদের কর্মীরা অনেক সময়ে ওই বামপন্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছেন। একটা সময় মনে রাখতে হবে যে তারা বামেদের এবং যুক্তফ্রন্টকে সমর্থন করেছেন, আবার পাশাপাশি যেখানে বামেদের দুর্নীতি দেখেছেন সেটাও কিন্তু মুক্তির পাতাতে বেরিয়ে এসেছে। ফলে এই পুরুলিয়ার এই রাজনীতিটা বড় রাজনীতি হচ্ছে আমি দুর্নীতির বিরুদ্ধে, বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে লড়ব। আর প্রাত্যহিক রাজনীতি, ছোট রাজনীতি বলছি, ছোট রাজনীতি না বলে প্রাত্যহিকতার রাজনীতি, যেখানে আমার রাজনৈতিক জীবনকে কার্যকরী করতে গেলে আমায় কি করতে হবে, কার্যক্রম, এই দুইয়ের কথা এখানে এসেছে। কিন্তু কোনো উত্তর আমি পাইনি, আমার কোনো নিশ্চিত উত্তর আমি দিতে পারিনি। হ্যাঁ, এই জায়গাটা আমার মনে হয় ওর বইয়ের একটা খুব বড় শক্তির জায়গা। একটু কি পড়বে কোনো একটা অংশ? আমি একটা অংশ একটু পড়তেই চাই। এবং আমি আপনাদেরকে বলবো যারা পুরুলিয়াকে চিনতে চান, মানে আমি তো সমস্ত উপাদান, যিনি উপন্যাস লিখবেন তাকে একটু সুসেনের মতো হতে হয়। অর্থাৎ আমি যে গন্ধমাদন দেখলাম, যে উপাদান আমি দেখলাম, সেটা যদি সবটা এখানে ঢুকিয়ে ফেলি তাহলে আর যাই হোক সেটা উপন্যাস হবে না। কিন্তু আপনারা যারা একটু গবেষণা করেন, কাজ করেন, পুরুলিয়াকে চিনতে চান, আমরা তো স্থানীয় পত্রিকা দেখি না, আমি আপনাদেরকে মুক্তি দেখতে বলবো এবং আপনাদের চোখ খুলে যাবে। মুক্তি পাওয়া খুব সোজা আজকাল। ওই হাইডেলবার্গ ইউনিভার্সিটির অনলাইন যে নথিখানা, যেখানে হিতেশ রঞ্জন সান্যাল কালেকশন আছে, সেখানে মুক্তি দেখা যাবে, মুক্তি আপনারা দেখে নিতে পারবেন। আমি একটা অংশ পড়ছি, আরও একটি রাজনৈতিক বৈঠক, এই অংশটার নাম, যেখানে ওরা বসেছেন আলোচনা করতে যে ওদের রাজনৈতিক কার্যক্রম কি হবে। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ দু জায়গায় ক্ষমতাসীন দলের চরিত্র বদলাচ্ছে। কেন্দ্রে প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র, পতিতপাবনের মনে হলো বলা উচিত একনায়িকাতন্ত্র। পতিতপাবন হচ্ছেন এই তৃতীয় প্রজন্মের তাম্বুলি, যিনি পুরুলিয়াতে একটা স্বদেশী ভাণ্ডার চালান। যে স্বদেশী ভাণ্ডারের কাজ হচ্ছে যে ওই কংগ্রেসি দুর্নীতির বড় একটা জায়গা ছিল রেশনের দুর্নীতি এবং ফেয়ার প্রাইস শপ যেগুলো ছিল সেগুলোতে তারা দুর্নীতি করতেন। ফলে এই দোকানে ঠিক মূল্যে জিনিস দেওয়া হতো। পতিতপাবনের মনে হলো বলা উচিত একনায়িকাতন্ত্র। বিধুশেখর একদিন কথায় কথায় বলেছিলেন, বিধুশেখর একটা কাল্পনিক চরিত্র, যিনি ওই অকৃতদার একজন মানুষ, লোকসেবক সংঘের অন্যতম একজন চালিকা শক্তি তিনি। বিধুশেখর একদিন কথায় কথায় বলেছিলেন, পতিতপাবন কোথায় দুঃখ হয় জানো? এই জরুরি অবস্থার প্রচলন যে করছে সে রবি ঠাকুরের শান্তিনিকেতনে পড়েছে। আমার গুরু নিবারণচন্দ্র, তিনি ছিলেন ক্ষিতিমোহন সেনের আত্মীয়। ক্ষিতিমোহন কবিগুরুকে হিন্দি ভাষার সন্ত সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই ভক্তিভাবুকেরা ঈশ্বরের ক্ষমতা প্রদর্শনের মারমুখী রূপটির পূজারী ছিলেন না। তারা জানতেন দেবতা প্রিয় হন তাকে ভালোবাসা যায়, শাসক তো প্রিয় হবেন, ক্ষমতা দেখাবেন না। শাসকের হাতে পায়ে ধুলো লেগে থাকবে শ্রমের, সহযোগিতার। স্বাধীনতার পর সব কেমন হয়ে গেল বলো দেখি। কবিগুরুর সান্নিধ্য পেয়েছে যে, সে স্বৈরাচারী শাসক হয়ে উঠল কেমন করে? পতিতপাবন তো বাবার কাছ থেকে তেমন কিছু শেখেননি। মা অবশ্য তাকে গল্প বলতেন, বৈষ্ণব সাহিত্য পড়ে শোনাতেন। আমার এই গোটা লেখাটায় বৈষ্ণব সাহিত্য একটা বিশেষ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে।
সেটুকু তার পুঁজি বিধুদা তার সঞ্চয়ের ভাণ্ডার একরকম করে পূর্ণ করছেন। তার মন কৃতজ্ঞতায় ভরে গেল। মনে হলো ছেলেবেলায় অনেক কিছু শিখতে না পারলেও এখন তো পারছেন। পতিতপাবনের ভাবনা ছিন্ন হলো অরুণবাবুর কথায়। আমরা তাহলে কি চাইছি? কেন্দ্রে ও রাজ্যে দু জায়গাতেই রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য, ভোটে জেতার জন্য যা করতে হয় বা হচ্ছে তা কোনো নৈতিক বোধসম্পন্ন মানুষ সমর্থন করতে পারেন না। আমরা যদি ভোটে জিততে চাই তাহলে কিছু না কিছু সমঝোতা করতেই হবে। সমঝোতা আমরা করতে পারি না। সমঝোতা করতে চাইলে কংগ্রেস থেকে সরে এসে আমরা লোকসেবক সংঘ তৈরি করতাম না। এখন আমাদের সামনে একটাই উপায় খোলা আছে। লাবণ্যপ্রভার কথা ভালো করে শেষ হওয়ার আগেই, লাবণ্যপ্রভা কিন্তু ঐতিহাসিক চরিত্র, লাবণ্যপ্রভার কথা ভালো করে শেষ হওয়ার আগেই বিধুশেখর পকেট থেকে একটি কাগজ বের করলেন, বললেন, দুটি পদ্য শোনাতে চাইছি। এই পদ্য দুটি আমার নয়, আমার এখানে বলবার দায় নেই। এই পদ্যগুলি মুক্তি পত্রিকার পাতায় প্রকাশিত হতো এবং কে লিখেছেন বলা থাকতো না। পতিতপাবন দেখলেন লাবণ্যদি বিধুদাকে কবিতা পড়তে বললেন। পতিতপাবন অবশ্য বুঝতে পারছিলেন না গুরুতর আলোচনার মধ্যে হঠাৎ পদ্য ঢুকে পড়ল কেন। বিধুশেখর বিস্ময় উপেক্ষা করে পকেট থেকে বের করা কাগজ খুলে পড়তে শুরু করলেন। পার্টি 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 পার্টি, দখল করো যেখানে যা খাঁটি, তারপরেতে শাসন দুয়ার আঁটি, পার্টির মধ্যে প্রসাদ দিও মাটি, পার্টি পার্টি। এখনো সম্পন্ন হয়নি। আরেকটি পড়ি। যে যায় লঙ্কায় সেই হয় কি রাবণ, সারা দেশে এই প্রশ্ন কেন অনুক্ষণ, লঙ্কায় গেলেই নাকি যত অনুচর তাণ্ডব আরম্ভ করে বিকট বর্বর। কবিতা দুটি পড়ে বিধুশেখর থামলেন, বললেন, এ কথাগুলো আজকাল আমার খুব মনে হচ্ছে। সমস্যার সূত্রপাত এখানেই। দেশ নয়, মানুষ নয়, পার্টি। যে দলই ক্ষমতায় আসছে, ক্ষমতার রাবণ তাদের গিলে খাচ্ছে। আমাদের দেশে যা রাবণ, অন্য দেশে তাই হিটলার। নতুন নতুন হিটলার আসে, আপন দম্ভে মশগুল। তা না হলে যে কংগ্রেসকে আমি একসময় নানা মতের মঞ্চ বলে ভাবতাম, সেই কংগ্রেসের প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করতেন না। ফলে এই রাজনৈতিক বৈঠকে স্থির হয় যে তারা আর ওই ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করবেন না। কেবল বিধুশেখর নন, আমাদের সবারই বোধহয় মনে হচ্ছে যে এই কথাগুলো আজকাল আমাদের সবারই মনে হচ্ছে। তো এই যে অংশটা আপনারা শুনলেন ও পড়লো, যদি বইটা শুরু করেন দেখবেন একদম একটা অন্য ভাষায় শুরু হয়েছে বইটা, কারণ সেটা অন্য সময়ের শুরু হয়েছে। এইটা একটা আশ্চর্য ব্যাপার, এই ভাষার চলন। বিশ্বজিৎ যে কতগুলো ভাষা এটার মধ্যে, মানে কি বলবো, মানে ভাষার ছাঁদ এটার মধ্যে এনেছে, এবং প্রত্যেকটা তার নিজের সময়ের সাথে স্থিত, সময়ের মধ্যে স্থিত, সেটা একটা আশ্চর্য ব্যাপার। আমি মানে এটা তো ভেবেচিন্তেই করেছে। আমি শুধু এখানে একটা জিনিস একটু জানতে চাইবো যে ও কাকে কাকে দিয়ে অনুপ্রাণিত হয়েছে। কারণ আমার এটা জানতে চাওয়ার পেছনে একটা দুষ্টুমি আছে। মানে ও তো রবীন্দ্র বিশেষজ্ঞ, আমরা সবাই জানি, এবং ও বঙ্কিমচন্দ্র নিয়ে এত কাজ করেছে সেটাও আমরা জানি। বঙ্কিমচন্দ্র নিয়ে এই মুহূর্তেই, মানে কিছুদিন আগেই ওর একটা বড় কাজ শেষ হয়েছে, এবং এখনো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিয়ে কাজ করছে, সেও আমরা জানি। কালকেই ওর এখানে একটা সেশন ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওপর, ঐতিহাসিক উপন্যাস। তো তুমি এটা একটু বলো যে কে কেমন ভাবে তোমাকে পথ দেখিয়েছেন, অন্তত ভাষার ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, বঙ্কিমের কোনো মার নেই। বঙ্কিমের মতো আশ্চর্য উপন্যাস প্রণেতা এখনো বাংলা সাহিত্যে আসেননি। তার একটাই কারণ, বঙ্কিম অসম্ভব নির্মেদ, অসম্ভব গতিসম্পন্ন। কিন্তু বঙ্কিম ও শরদিন্দুর ভাষা আমাকে পুরনো সময়টা লিখতে সাহায্য করেছে বটে। আমার ভাষার আসলে অনেকগুলো চলন দুইই রয়েছে। প্রথম কথা, আমি যখন অতীতের ভাষা লিখছি তখন তার একটা অংশ হচ্ছে যেখানে আমি বিবৃত করছি, বর্ণনা দিচ্ছি, সেখানে একটা তৎসম প্রধান ভাষা ব্যবহার করেছি। কিন্তু মানুষের মুখের ভাষা সেটা কেমন হবে? বৈষ্ণবতা আসবার ফলে সাহেবদের আগেই কিন্তু আমাদের বাংলা ভাষার একটা মান্য চেহারা তৈরি হয়েছিল, যেটা একটু অন্য রকম। সেটা আমি ব্যবহার করবার চেষ্টা করেছি। তারপরে আমি আটকে গেলাম সাহেবদের বাংলা কেমন হবে এই জায়গাটায় এসে। সাহেবদের বাংলা আমাদের নাটকে একরকম করে হয়। আমি সেটার উপর খুব ভরসা করতে না পেরে উইলিয়াম ক্যারির কথোপকথন বইটা খুললাম
এই সংকলনটা 1802 সেই সময় সাহেবরা আমাদের নানা শ্রেণীর মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, এটা তার সংকলন। ফলে এখানে একটা চরিত্র আছে এমিলি বলে, নীলকর সাহেবের মেয়ে। সে কাত্যায়ন বলে একজনের কাছে বাংলা শেখে। তো এমিলির বাংলা কেমন হবে আমি কেরির কাছ থেকে ধার করলাম। তারপর আমি বুঝতে পারলাম যে শরদিন্দু এবং বঙ্কিমচন্দ্র আমার শিরোধার্য, কিন্তু তাদেরকে সরিয়ে রেখে আমি যেহেতু সত্যি সত্যি এই উপন্যাসটায় আমি তাদের কাছে ঋণ স্বীকার করে তাদের থেকে তো নিজেকে সরাচ্ছি, ফলে এই ভাষার সংঘর্ষটা আমাকে দেখাতে হবে। আমি যখন 86 সালের, এবং এখানে সবচেয়ে মজা হচ্ছে ধরো 1850 থেকে একটা বাংলা আস্তে 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 এগোচ্ছে। এই উপন্যাসটার তো সময়ের চলনটা একটু অন্যরকম। আরেকটা ভাষা 1986, সেটা আমার কাছের ভাষা। এইবার দুটো ভাষা এক জায়গাতে এসে ব্যবধানটা কমতে শুরু করবে, সেখানেও দুটো মিশে গেল। সাহেবদের ভাষার জগৎটা অন্যরকম। রাজার 3 রানী যখন কথা বলে তাদের ভাষার জগৎটা একরকম। 3 রানীর মধ্যে তৃতীয় রানী, সে যেহেতু কথকথা শোনে এবং রাজার সঙ্গে রাজনৈতিক সিদ্ধান্তে যায়, তখন তার ভাষা আরেক রকম। ফলে অনেক কটা ভাষার স্তর খুব সচেতন করে আমাকে ব্যবহার করতে হয়েছে, কিন্তু মনে রাখতে হয়েছে যে কোথাও যেন পাঠককে সেটা প্রতিহত না করে, সেটা যেন সাবলীল হয়। আমি গল্প শোনাতে চেয়েছি, সেটা যেন মার না খায়। কারণ আমি বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি, ওই পুরনো একটা জিনিসে গল্পের কোনো মার নেই, এবং ভাষা যেন তাকে সাহায্য করে। গল্পের কোনো মার নেই, আর সত্যি সত্যি এমন একটা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে ওর গল্পটা শেষে পৌঁছবে, যেখানে সে সত্যি মনে হয় যে এই রাজনীতির এই ফাঁদ থেকে বেরোনোর জন্য গল্প আমাদের কাছে কত জরুরি। এই কথকতা, এই আখ্যান, এই পুরনো সমস্ত ঘটনাগুলোকে ফিরিয়ে ফিরিয়ে আনা, এগুলোর মধ্যে দিয়ে ও যে আগে একটু বড় রাজনীতি ছোট রাজনীতির কথা বলছিল, এখানে একটা অংশ আছে যে কি করে আমরা পলিটিক্স উইদাউট পলিটিশিয়ানস তৈরি করতে পারি। পড়তে পড়তে একদম শেষ দিকটায় পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে আশ্চর্য ব্যাপার, সম্ভবত সাহিত্য চর্চার মধ্য দিয়ে আমরা একটা পলিটিক্স তৈরি করতে পারি। সেই পলিটিক্সটা মূল্যবোধের পলিটিক্স, সেই পলিটিক্সটা সামাজিকতা, সাংস্কৃতিক বোধ এবং পারস্পরিক বিনিময়ের পলিটিক্স। এই আমার শুধু এটাই বলা যে এই ধরনের আখ্যানমূলক কথাবার্তা, যেটার মধ্যে এতটা ইতিহাস এবং মানবিক ইতিহাস রয়েছে, এটা আমাদের অনেক দূর সেই জায়গায় এগিয়ে দেয় এবং অনেকটা আশা রাখতে সাহায্য করে। এই আলোচনা তো অনেক দূর আরো নিয়ে যাওয়া যায়, আমার খুব ইচ্ছাও করছে, কিন্তু সময় সংক্ষেপ হয়ে আসছে। আমরা একটু 2-একটা প্রশ্ন আপনাদের কাছে, যদি আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকে, একটু শুনে নেব। বিশ্বজিৎ, এটা খুব সম্ভবত তোমার দ্বিতীয় উপন্যাস, তাই তো? দেবী প্রণাম পত্রিকায় তুমি একটা 2 বছর আগে লিখেছিলে, আমি সেটা পড়েছি। তো আমি মূলত তোমার আগ্রাসী পাঠক তোমার নন ফিকশন লেখার জন্য, তোমার প্রবন্ধের জন্য। এবার এই যে উপন্যাসে তুমি প্রবেশ করছো ধীরে ধীরে, যতটুকু তুমি পাঠ করলে বা তুমি সঞ্চালিকার সাথে যেভাবে কথা বললে, আমি এখন থেকে একটা আকর্ষণ অনুভব করছি। বইটা এখন আমি পড়িনি। আমার একটা প্রশ্ন হচ্ছে, তোমার মতো একটা হার্ডকোর প্রাবন্ধিক, এত ভালো ভালো প্রবন্ধ তুমি জীবনে লিখেছো, এই যে একটা উত্তরিত হচ্ছে ফিকশনের দিকে, তুমি কি কোথাও নিজেকে লেখক হিসাবে আলাদাভাবে প্রস্তুত করছো কোথাও? কারণ দেবী প্রণামের উপন্যাসটা পড়ে আমার মনে হয়েছে এখনো বিশ্বজিৎ নন ফিকশনেরই লোক, সে এখনো ফিকশনের লোক নয়। এই উপন্যাসটা শুধু এইটুকু পাঠ করলে এবং যতটুকু বুঝলাম, আমার তো মনে হয় এর মধ্যে একটা পরিবর্তন হয়েছে গত 2 বছরে। একটু যদি বলো 2-1 কথায়। প্রথম কথা হচ্ছে যে এই ফিকশন নন ফিকশনের বিভাজনটা বোধহয় আমরা পরে আস্তে আস্তে তৈরি করে নিয়েছি। আমাদের বাংলা সাহিত্যে ফিকশন নন ফিকশনের ভাগটা একসময় তেমন করে ছিল না। এখন এই যেটা আমরা তৈরি করে নিলাম, এটা থেকে বোধহয় মুক্তি নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমি মনে করি পৃথিবীর সমস্ত ভাষায় যারা গুরুত্বপূর্ণ লেখক, তারা খুব গুরুত্বপূর্ণ পাঠক ও চিন্তক। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠক ও চিন্তক। এটা আমি জানি না এটা মূলত
বাংলা সাহিত্যে 50-এর দশকের পর থেকেই কোনো কোনো সাহিত্যিক হঠাৎ করে বলতে শুরু করেন যে সৃজনশীল লেখক হলে পড়ার দরকার নেই, পড়লে সৃজনশীলতা রুদ্ধ হয়। আসলে তারা পাঠকের সৃজনশীলতায় বিশ্বাসী ছিলেন না। যিনি সৃজনশীল পাঠক তার কাছে পড়াটা তথ্য নয়, পড়াটা তার কাছে উপলব্ধি। আমার কাছে যে কোনো ভাষা, সেটা লিখতে শেখা, আলোচনা করা, ভাবা, এটা একটা নিজস্ব আত্মিক কৃত্য। এবং এই যে আমি আজকে 48 অতিক্রান্ত বয়সে প্রথম এই একটা বড় সড়ো উপন্যাস লিখতে বসলাম, তার জন্য আমি দীর্ঘ 22 বছর ধরে বাংলা ভাষা প্রকাশিত জগতে অনুশীলন করছি। এখন এই অনুশীলন ও যাত্রা সারা জীবন ধরে চলে। আমার কোনো দায় নেই, যেহেতু আমি অন্য জীবিকায় যুক্ত, ফলে এটা আমার রুটি রুজি নয়, ফলে আমার কোনো দায় নেই প্রতি বছর 2 বা 3টে উপন্যাস লেখার। কিন্তু আমি মনে করি যে বাংলা ভাষা, আমি বিশ্বাস করি বাংলা ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাষা, যে ভাষায় আমাদের পূর্বজরা যে কাজ করেছিলেন সে কাজটা হলো তারা এই ভাষাটাকে চিন্তার ভাষা হিসেবে, প্রকাশের ভাষা হিসেবে নির্মাণ করতে সমর্থ হয়েছিলেন। আমরা যেন সেই মর্যাদাবোধ থেকে বিচলিত ও বিচ্যুত না হই, এবং সেটা যদি আমাকে করতে হয় তাহলে একজন ভাষা শ্রমিক হিসেবে আমাকে প্রতিনিয়ত খাল কাটতে হবে। এবং আমি আবারও বলছি, আমি বাংলা ভাষায় আমার এখনো, তো ধরুন পরিমল ভট্টাচার্য এখনো বাংলা ভাষায় লেখেন। বাংলা ভাষা চিন্তনের ভাষা। বাংলা ভাষায় এখনো অনেক মেধাবী লেখককে আমরা পাই যারা নন ফিকশনই লেখেন, কিন্তু তারা বাংলা ভাষাকে তার চিন্তার গাম্ভীর্য দেন। আমরা এটা যেন ভুলে না যাই। ফলে আমার কাছে ফিকশন নন ফিকশনের কোনো ভাগ নেই। দ্বিতীয়ত, প্রতিটি শব্দ লেখবার আগে আমি ওই যে কোনো ক্রিকেট খেলোয়াড়ের মতো, অর্থাৎ আমি এতগুলো লিখেছি বলে এই লেখাটা আমার ভালো হবে তার কোনো মানে নেই। আমার সমস্ত অনুশীলন ব্যর্থ হয়ে এই লেখাটা না উতরতে পারে, তখন নির্মমভাবে এটাকে ফেলে পুড়িয়ে দেওয়া উচিত। এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, আমার খুব দুর্ভাগ্য যে আমি সবে গতকাল বইটা হাতে পেয়েছি, উপহার পেয়েছি স্বয়ং লেখকেরই কাছ থেকে, কাজে আমার পড়া হয়নি। একটু ঘুরপথে আগে আমি মানে পড়তে পারতাম, কিন্তু সেটা আমি আমার অজ্ঞানতাবশত পড়তে পারিনি। যাই হোক, সেই জন্য আমি মোটামুটি সেমন্তী যে প্রশ্নগুলো করেছে তার থেকে আমার উপন্যাসটা সম্পর্কে বেশিরভাগ কৌতূহলই নিরসন হয়েছে। আমি শুধু 2টো ছোট জিনিস একটু বিশ্বজিতের কাছে জানতে চাইছি। 1 নম্বর হচ্ছে, বইটার ভাষা ব্যবহার সম্পর্কে আমি শুনলাম, কিন্তু বইটার মানে কাহিনীটার যে ন্যারেটিভ স্ট্রাকচার, সেই বিষয়টাই আমি আরেকটু জানতে চাইছিলাম। যেমন মানে এটা তো একটা দীর্ঘ 150 বছর কি তারও বেশি ধরে একটা চলা কাহিনী, তো সেখানে যেরকম আমরা সাম্প্রতিককালে, আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি, অনিতা অগ্নিহোত্রীর লবণাক্ত যেহেতু ওই গান্ধীর ডান্ডি মার্চকেও ধরতে চেয়েছে, আবার হাল আমলে যে লবণ শ্রমিকের যে সেটাকেও ধরতে চেয়েছে। ভাষা মানে ন্যারেটিভ স্ট্রাকচারের মধ্যে একটা চলাচল আছে, মানে একবার আধুনিক চরিত্রদের বর্ণনা করছেন অনিতাদি, একবার পিছনে যাচ্ছেন। তা বিশ্বজিৎ, তোমার এই বইয়ের ন্যারেটিভ স্ট্রাকচারটা সম্পর্কে যদি কিছু বলো, যে এটা কি একটা লিনিয়ার স্ট্রাকচার নাকি ওই আগু পিছু করে কাহিনীটা পাঠকের দিকে যায়, সেইটা 1 নম্বর। আর 2 নম্বর আরেকটা জিনিস জানতে চাইছি, যেহেতু এই সময়টা সেমন্তী যেরকম বলছিল যে মানে এটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট সময়, বড় রাজনীতি আবার আঞ্চলিক রাজনীতি, সেগুলোর মধ্যে
ওভারল্যাপগুলো কি বা কোনো ইন্টারাকশন আছে কিনা, সেইটারই আমি আরেকটু অন্য দিক থেকে ভাবছিলাম যে এই সময় তো জাতীয়তাবাদী শুধু রাজনীতি না, মানে সমাজ চিন্তা এবং বাঙালি হিন্দু ভদ্রলোকদের যে চিন্তা, যেটা আমরা বিভিন্ন ওই পত্রপত্রিকার মাধ্যমেই পাই, জানতে পারি। এবং স্পেশালি আমি একটা বিশেষ করে জানতে চাইছিলাম যে তাদের যে পরিবার বা তাদের মেয়েদের সম্পর্কে তাদের যে ভাবনা, এই যে ভাবনার প্রতিফলন অথবা অন্য কোনো ব্যতিক্রমী ভাবনা, সেটা কি আমরা এই তাম্বুলিদের যারা লিখছিলেন বা এই মুক্তি পত্রিকায় যেটা, তার মধ্যে দিয়ে আমরা পেতে পারি, বা এদের মানে জেন্ডার সম্পর্কে আমি সোজা কথায় কি? আমি তোমার দুটো প্রশ্নেরই সংক্ষিপ্ত উত্তর দিই। এক হচ্ছে যে এই উপন্যাসে সময়ের একটা চলাচল আছে, এমন নয় যে একটা পরিচ্ছেদ পুরনো, পরের পরিচ্ছেদটা নতুন সময়, এইভাবে অগ্রসর হয়নি। প্রায় ওই আমার এক পাঠক, প্রিয় পাঠক আমাকে খেয়াল করিয়ে দিয়েছেন যে আসলে এই উপন্যাসের গতিটা সর্পিল গতি, সাপের মতো। সাপ যেমন আগু পিছু করে এমনভাবে যায় যে ঠিক এগোচ্ছে পেছোচ্ছে, ঠিক একইভাবে এগোয় পেছোয় না। এবং এখানে সেইভাবে সময়টা এগিয়েছে এবং একটা জায়গায় দুটো সময় মিশে গেছে। এটা করতে গেলে একটা খুব জটিল হিসেব করতে হয়, সেই হিসেবটা এর মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, যেটা আজকের কথায় উঠে এলো না, সেটা হচ্ছে যে এই উপন্যাসে নারী চরিত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আমার আরেক প্রিয় পাঠক বন্ধু সে আমাকে খেয়াল করিয়ে দিয়েছে যে এই উপন্যাসে প্রায় প্রতিটি পুরুষ চরিত্র কম বেশি মাদার ফিক্সেশনে ভুগেছে। এটা যেমন একরকম, 2 নম্বর হচ্ছে যে এখানে খুব সক্রিয় মহিলাদের খুব সক্রিয় ভূমিকা আছে। বিশেষ করে রাজার এক তৃতীয় রানী কনিষ্ঠা। আসলে কাশীপুরের যে রাজা, একটু স্পয়লার দিতে নি তো বলেই দিই, কাশীপুরের রাজার ওপরে তার মায়ের অসম্ভব প্রভাব ছিল। ওই রাজ্যটি তার মা তৈরি করে তারপর চলে গিয়েছিলেন। এবার এই তরুণ রাজা তিনি মায়ের অনুপস্থিতিতে একটা অদ্ভুত সময় কাটাচ্ছিলেন, তার জীবনে কনিষ্ঠা রানী একটা ভূমিকা নেয়। এবং এখানে এরপরে তাম্বুলি পরিবারের মেয়েগুলিও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। ফলে সেদিক থেকে এই উপন্যাসের, এবং এই উপন্যাসের তলায় তলায় যেটা আছে, নরনারীর সম্পর্কের একটা জটিল রসায়ন আছে। এবং সেখানে এই যে কথক, যিনি কথকতা করেন, এর তলায় তলায় আসলে রতিশাস্ত্রের একটা চলন আছে, যেটা আদি পর্বে তো আছেই, পরবর্তী পর্বে নেই। এইটুকুই। আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা নিয়ে নেব। তার আগে আমি এটা বলে নিই যে আজকে সময়ের অভাবে এইটার মধ্যে ঢোকা হয়নি, কিন্তু সত্যি সত্যি নারী চরিত্রগুলোর যে উন্মোচন এখানে এবং যে ভূমিকা, সেটা এত এত ইম্পর্ট্যান্ট। এবং বিভিন্ন কনটেক্সটে, বিভিন্ন সমাজ থেকে তারা আসছে এবং বিভিন্ন চোখে দেখছে। এবং ও যেটা বললো নরনারীর রসায়ন, এটা এটা পড়তে হবে। এই বিষয়ে আর আমি বেশি কিছু বলবো না, এটা পড়তে হবে। কিন্তু আর কি কোনো প্রশ্ন আছে? আমাদের একটু সময়ও শেষ হয়ে আসছে। ফলে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই যে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনি বললেন, ফিকশন আর নন ফিকশন, তুমিও আখ্যানের চলনের কথা বললে, সবটা মিলিয়ে আমার ওই কথাটাই আবার মনে হচ্ছে, জানো তো, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ইতিহাস আর সাহিত্য আসলে কতটা বাপের বাড়ি আর কতটা শ্বশুর বাড়ি, সেটা আবার আমাদের খুলে ভাবতে হবে। রবীন্দ্রনাথ যখন ওই কথাটা বলেছিলেন সেটা অনেক আগে, উনি এটা 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 1899 বা 98-তে লেখা একটা, তারপরে উনি অন্যরকম ভেবেছেন নিশ্চয়ই, না হলে উনিও যা লিখেছেন তা লিখতে পারতেন না। কিন্তু আসলে তো রিয়ালিটিটা সবটা নিয়ে, এবং এই ইন্টারাকশন আমরা এটা ইতিহাসের দিক থেকেও শিখেছি যে সাহিত্য ইতিহাসের বাইরে বলে ভাবলে আর ইতিহাসটা থাকবে না। ঠিক সেরকমই যদি আমরা ভাবি যে নন ফিকশনটা ফিকশনের বাইরে, তাহলে আমরা অনেক বেশি রিক্ত হয়ে যাব। সুতরাং এই সবটা মিলে আরো অনেক একটা উর্বর জায়গা তৈরি হবে, আর বাংলায় তৈরি হবে। এটা আমরা এখন
আশা করি অনেক হয়েওছে এবং এই ধারাটা থাকবে বিশ্বজিতের জন্য। বিশ্বজিৎ, তোমার পরবর্তী সমস্ত কাজের জন্য অনেক শুভেচ্ছা রইল এবং এরকম কাজ আমার অনুরোধ রইল আরো চাই। ধন্যবাদ। না